দর্শক, হাতিল প্রেজেন্টস টিবিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আজ আমরা কথা বলবো ওষুধের কাঁচামাল উৎপাদন উৎসাহিত করতে সরকারের পরিকল্পনা নিয়ে। এ বিষয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টটি করেছেন আমাদের চিফ রিপোর্টার আব্বাসুদ্দিন নয়ন এবং আমি। আমাদের নয়ন ভাই আমাদের স্টুডিওতে আছে। আমরা নয়ন ভাইয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলবো। নয়ন ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। তো আমরা এপিআই নিয়ে কথা বলছি। সরকার হঠাৎ এপিআই উৎপাদনে প্রণোদনা দিচ্ছে কেন? ধন্যবাদ তাওসিয়া। আপনি যেমনটা বলছিলেন যে সরকার আসলে উদ্যোগ নিচ্ছে, সো উদ্যোগটি আসলে হঠাৎ না। আমি যদি সেই 2003-04 সালের দিকে দৃষ্টি পাই, তাহলে তখন থেকে আসলে উদ্যোগটি ছিল। সরকার আসলে আমরা প্যাটেন্ট সুবিধা পাচ্ছি। আপনি জানেন বাংলাদেশ 17-18 কোটি মানুষের দেশ। কমিউনিকেবল ডিজিজ অনেক আগে থেকেই আছে, ইদানিং নন কমিউনিকেবল ডিজিজ অনেক বেড়েছে। তো এখানে বিরাট ওষুধের বাজার আছে। আমরা আজীবন এলডিসি গ্রাজুয়েশনের মধ্যে মানে এলডিসির মধ্যে থাকবো না। তো না থাকলে আমরা আসলে যেহেতু এই সুবিধা পাবো না, এখন যে সুবিধাগুলো নিয়ে আমরা আসলে আমাদের ওষুধ শিল্প বড় হয়েছে। আপনি জানেন 30,000 কোটি টাকার উপরে ওষুধ শিল্পের বাজার আমাদের এখানে। সরকার আসলে 2003 সাল থেকে এটা ভাবছিল যে একটা সময় এসে তো আমরা আসলে এলডিসি গ্রাজুয়েশন করলে আমরা এই সুবিধা পাবো না, প্যাটেন্ট সুবিধা পাবো না, অনেক বেশি দামে আমাদের র মেটেরিয়াল নিয়ে আসতে হবে বিদেশ থেকে। তো এই জন্য তখনই একটা শিল্প পার্ক করার উদ্যোগ নিয়েছে যে কোম্পানিগুলোকে স্পেশাল সুবিধা দিয়ে বাংলাদেশে আসলে ওষুধের ইনগ্রেডিয়েন্ট তৈরি করা, কাঁচামাল যেন এখানেই তৈরি হয়, সেই উদ্যোগটা নেওয়া। 2003 সালে শুরু করলেও এখনো পর্যন্ত আপনি জানেন 90%-এর বেশি র মেটেরিয়াল আমাদের ইম্পোর্ট করতে হয়, যেটা যদি নর্মালি আমরা যদি প্যাটেন্ট দিয়ে নিয়ে আসতাম তাহলে আমাদের ওষুধের দাম এখন যা আছে তার চেয়ে অনেক বেশি বেশি পড়তো। তো এই যে ওষুধের দাম বেশি পড়তো, এটা থেকে আমাদেরকে এখন এলডিসি কান্ট্রি হওয়ার কারণে আমাদের আসলে সুবিধাটা আমরা পাচ্ছি, কম দামে ওষুধ পাচ্ছি। এখন এই সুবিধাটা যেন আমাদের দীর্ঘস্থায়ী হয়, আমরা যেন সবসময় কম দামে ওষুধ পাই, এই জন্যই আসলে এপিআই করার উদ্যোগ। এখন সরকার আসলে নানা সময় নানা সুবিধা দিয়েও আসছে। সরকার যেমন শিল্প পার্ক করার উদ্যোগ নিচ্ছে, সেটা এখনো আসলে আলোর মুখ দেখেনি আমরা বলতে পারি। অন্যদিকে পৃথিবীর সব দেশই নানা সুবিধা দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি করছে। আপনি যদি আমাদের আরএমজি ইন্ডাস্ট্রির দিকে তাকান, সরকার আরএমজি ইন্ডাস্ট্রিকে বন সুবিধা দিয়েছে, নগদ প্রণোদনা দিয়েছে, এবং র মেটেরিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে ডিউটি ফ্রি করে দিয়েছে। আবার কোম্পানিগুলোকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দিয়েছে, এবং এগুলোর উপরে ভর করে এখন আমাদের আরএমজি একটি বৃহৎ ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। গ্লোবালি আমরা আরএমজি এক্সপোর্টের ক্ষেত্রে নাম্বার 3। ওষুধও আসলে বিশ্বের যদি আপনি টপ ইন্ডাস্ট্রিগুলো হিসাব করেন এক্সপোর্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে ওষুধও একটি টপ ইন্ডাস্ট্রি। মানুষের পোশাক, খাবার, 3 নম্বরে আসে হইলো স্বাস্থ্য, যেটা একদমই জরুরি। তো এই ইন্ডাস্ট্রিদের ক্ষেত্রে আমাদের অনেক বড় কিছু করার সুযোগ রয়েছে। যেহেতু সুযোগ আছে, সেহেতু আসলে কোনো ইনসেন্টিভ, কোনো সুবিধা দেওয়া ছাড়া আসলে ইন্ডাস্ট্রি তৈরি হয় না। তো সরকারও আসলে নানা সময় নানা সুবিধা দিয়েছে। কখনো সরকার আসলে এই যে বললাম 2003 সাল থেকে শিল্প পার্ক করা তৈরি উদ্যোগ নিয়েছিল। আবার আমরা দেখেছিলাম 2017 সালে একবার সরকার কিছু ইনসেন্টিভ দিয়েছে। 2021 সালে এসে সর্বশেষ এনবিআর ওষুধ শিল্প পার্কগুলোর জন্য কিছু ইনসেন্টিভ দিয়েছে। তবে সেই যে ইনসেন্টিভ দিয়েছিল সেখানে নানা কিছু শর্ত ছিল, যে শর্তগুলোর কারণে আমাদের দেশের কোম্পানিগুলো এই সুবিধাটা নিতে পারেনি। সো এখন আবার নতুন করে সরকার ভাবছে যে এই শর্তগুলো বাদ দিয়ে নতুন করে কিছু সুবিধা দেয়, যেটা আমাদের ওষুধের কাঁচামাল উৎপাদনে নিজেদের সক্ষমতা বাড়াতেই সরকার আসলে এই সুবিধাগুলো দিয়েছে। কি সুবিধা দিচ্ছে? আচ্ছা, এই সুবিধাগুলোর মধ্যে প্রথম সুবিধা দিচ্ছে সরকার এর আগে দিয়েছিল করের ক্ষেত্রে। স্যার, আমি যেমনটা একটু আগে বলছিলাম, যেমন আমাদের এখন করের ক্ষেত্রে 2021 সালে সরকার একটি ছাড় দিয়েছিল। যে সরকার বলেছিল কোনো কোম্পানি যদি বছরে অ্যাটলিস্ট 3টা মলিকুলার উৎপাদন করে তাদেরকে 70% পর্যন্ত ছাড় দেবে। আবার কিছু কোম্পানিকে সরকার শর্ত দিয়েছিল যে এক্সপোর্টের ক্ষেত্রে শর্ত দিয়েছিল অ্যাটলিস্ট 20% এক্সপোর্ট করতে পারবে, এবং করলে সরকার সেখানে তাদেরকে 20% পর্যন্ত ট্যাক্স হলিডে দেবে। তো আরো কিছু শর্ত আছে যেগুলো আসলে কারখানা স্থাপনে, কারখানার পরিধি, আবার বছরে বাৎসরিক টার্নওভার, এই শর্তগুলো কোম্পানিগুলো পালন করতে পারছিল না, বিশেষ করে যারা নতুন করে উৎপাদন করবে। আর সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের তো আসলে ইনগ্রেডিয়েন্ট তৈরি করলেও যে বেসিক র মেটেরিয়াল যেটা, সেটা তো আসলে আমাদের এখানে উৎপাদন হয় না, সেটা আমরা প্রাথমিকভাবে ইম্পোর্ট করতে হয়। তো সেটার জন্য যারা উৎপাদন করবে
তাদের কিছু নগদ অর্থের প্রয়োজন হয়, ফাইন্যান্সিং দরকার হয়, রিফাইন্যান্সিং, স্বল্প সুদের ঋণের সফট লোন চেয়েছে, স্বল্প সুদের ঋণের প্রয়োজন হয়। সো এই বিষয়টাও সরকার ভাবছে। সর্বশেষ বাংলাদেশ ব্যাংকে একটি মিটিংও হয়েছে, মিটিংয়ে বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্সিং এর বিষয়ে চিন্তা করছে। আবার অর্থ মন্ত্রণালয় এনবিআরকে চিঠি দিয়েছে যে ট্যাক্সের ক্ষেত্রে যদি কোনো সুবিধা দেওয়া যায়। আরেকটা বড় সুবিধা যে কোম্পানিগুলোকে তাদের কারখানা স্থাপনের জন্য বাংলাদেশে একটা বড় সমস্যা জমি, সেই জমিটা যেন কোম্পানিগুলো সহজে পায়। তো সেইটাও একটা বড় ধরনের কোম্পানিগুলোর জন্য সুবিধা যদি সরকার জমির ব্যবস্থা করে দিতে পারে। আবার ইউটিলিটি সার্ভিস বাংলাদেশে আপনি জানেন যে 2020-21 সাল থেকে আমাদের কারখানাগুলোর বিদ্যুৎ গ্যাস সংকট চলছে। সো এই সংকটটা যদি কাটিয়ে তোলা যায়, তো মেইনলি এই 3-4টা জিনিসকেই ফোকাস করে সুবিধার জিনিসগুলো ভাবা হচ্ছে। আচ্ছা, আপনি শিল্প পার্কের কথা বললেন, আমরাও জানি যে শিল্প পার্ক হচ্ছে অনেকদিন ধরে, সেটার এখন বর্তমান কি অবস্থা? থ্যাংক ইউ। আমি একটু আগে উল্লেখ করছিলাম যে 2003 সাল থেকে শুরু হয়েছিল শিল্প পার্কটা, সর্বশেষ 2021 সালে শিল্প পার্ক করা কমপ্লিট হয়েছে বাংলাদেশের। তো করা কমপ্লিট হয়েছে, কিন্তু এখনো সেখানে গ্যাস সংযোগ দিতে পারেনি সরকার। একটি সেন্ট্রাল ইফ্লুয়েন্ট প্লান্ট তৈরি করা হয়ে গেছে বর্জ্য সংশোধনাগারের জন্য, কিন্তু গ্যাস সংকটের কারণে আটকে আছে প্রথমত। দ্বিতীয়ত আর একটা বড় সমস্যা, শিল্প পার্কটা হয়েছে মুন্সিগঞ্জের গজারিয়ায়, কিন্তু কোম্পানিগুলোর ম্যাক্সিমামেরই গজারিয়াতে কারখানা, গাজীপুর কারখানা। আর বাংলাদেশে একটা বড় সমস্যা, সবাই বলে যে আমরা আসলে অনেক কিছু করি, কোনো কিছু সঠিকভাবে করি না। এর মধ্যে একটা উদাহরণ হলো এপিআই শিল্প পার্ক। তো এখানে আমাদের কোম্পানি আছে 250 বাংলাদেশে, ওষুধ কোম্পানি। এখানে মাত্র 27টা কোম্পানিকে ফ্লোর দিতে পারবে, সেটাও খুবই স্বল্প পরিসরে, জায়গা খুবই কম। মনে করেন স্কয়ারের মতো একটা কোম্পানি, যাদের আসলে নরসিংদীতে ফ্যাক্টরি, নরসিংদীতে স্কয়ারের ফ্যাক্টরি 500 একরের। তো এদেরকে এখন আপনি গজারিয়াতে একটা জমি দিলেন 1 একর বা আরো কম, 1.5 একর জমি দিলেন। তো এদের যে একটা এপিআই শিল্প পার্ক করার জন্য, এখানে একটা রিসার্চ সেন্টার করার জন্য যে পরিমাণ লোকবল লাগবে স্কয়ারের মতো কোম্পানির, এবং হলো তারা ওই ফ্যাক্টরি নরসিংদী, সেখান থেকে মুন্সিগঞ্জে আসবে যাবে অফিসের, এই যে একটা ওভারহোলিং কস্ট, যদি এখানে বড় একটা ফ্যাক্টরি না করতে না পারে, এপিআই এর সঙ্গে পাশেই তারা একটা ফ্যাক্টরি করতে না পারে, বা এই একটা সেন্টার দিয়ে তাদের যদি না হয়, মানে একটা বিল্ডিংই তারা যদি পুরো তাদের এপিআই সেন্টার তৈরি করতে না পারে, মুন্সিগঞ্জের গজারিয়া শিল্প পার্কে তারা একটা করলো, আবার ফ্যাক্টরির পাশে সুনামগঞ্জ একটা করলো, এভাবে যখন করতে যাবে না, তখন কোম্পানির কস্ট অনেক বেড়ে যাবে। তো জমি দেওয়ার ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা, কোম্পানিগুলো দিতে পারেনি। আবার 250 কোম্পানির কথা বলছিলাম, মাত্র 27টা কোম্পানি পাচ্ছে, বাকি কোম্পানিগুলো পাচ্ছে না। এরপর একটু আগে উল্লেখ করছিলাম যে গ্যাস সংযোগ এখনো পাইনি। তো এসব সমস্যার কারণে আসলে এপিআই পার্কটা এতদিন পরেও আসলে এখনো আমাদের জন্য মানে উৎপাদন এখনো শুরু করা যায়নি। তো আমরা দেখলাম যে ওখানে 4টা কোম্পানি সম্ভবত কাজ শুরুর পর্যায়ে গেছে, কিন্তু এখনো উৎপাদন শুরু করতে পারেনি। আর আপনি যেটা বললেন যে জনবল, আমাদের তো জনবল আছে বোধহয় পর্যাপ্ত এপিআই শিল্প পার্কে গিয়ে কাজ করার মতো। হ্যাঁ, আমাদের আসলে জনবল আছে, যেমন আমাদের এসিআই ফার্মাসিউটিক্যাল, একমি ফার্মাসিউটিক্যাল, ইউনিভার্সিটিগুলোতেও, হ্যাঁ স্কয়ার ফার্মাসিউটিক্যাল, এরা কিন্তু এখনই এপিআই উৎপাদন করছে। আমাদের প্রায় 10টার মতো কোম্পানি এপিআই উৎপাদন করছে, এবং তাদের হলো বিশেষজ্ঞ লোকও আছে। এবং ইউনিভার্সিটিগুলোতে আমরা জানি প্রায় সব ইউনিভার্সিটিতে ফার্মেসি নামে একটা সাবজেক্ট আছে, সেখানে লোকবল তৈরি হচ্ছে। আমাদের কেমিস্টরা বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে ভালো পজিশনে আছে, কিন্তু এখন আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার দরকার। সেই ইনফ্রাস্ট্রাকচারই এতদিন হয়ে ওঠেনি, না হয়ে ওঠার কারণে আসলে আমরা এই এপিআই ওভাবে ডেভেলপ করতে পারিনি। কিছু কোম্পানি বানাচ্ছে, সেটা খুবই লিমিটেড স্কেলে, বড় স্কেলে আসলে আমাদের এপিআই এখনো হয়নি। তাছাড়া আমি আপনার কাছেই আসি, আপনি বলছি, আপনিও আমাদের নিউজের সঙ্গে ছিলেন। আসলে এপিআই প্রোডাকশন আমরা উদ্যোগ নিয়েছি, এখনো হচ্ছে না। আমরা এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী সময় অনেক বেশি দামে ওষুধ কিনতে হবে। তো আপনি যদি একটু দর্শকদের জানাতেন যে আমরা যদি এপিআই করতে না পারি, 2028 সাল পরে আমরা এলডিসি সুবিধা যখন হারাবো, তখন আমাদের ওষুধের দাম কেমন বাড়বে, এবং সেটার সম্ভাব্য হেলথ কেয়ারের তার প্রভাব কিরকম পড়তে পারে। আপনি জানেন যে আর 4 বছর পরেই হয়তো আমরা এলডিসি গ্রাজুয়েশনটাকে বের হয়ে যাব, তখন আমাদের কিন্তু এখনো ওষুধ উৎপাদনের জন্য প্যাটেন্ট নাই আমাদের, সেজন্য আমরা অনেক কম দামে ওষুধ উৎপাদন করতে পারি। সে কারণেই পার্শ্ববর্তী দেশ ভারত বা ইউরোপ আমেরিকার চেয়ে তো আমাদের ওষুধের দাম অনেক কম।
আর কিন্তু আপনি জানেন ওষুধের দাম আমরা যতই কম বলি না কেন তাতেই মানুষ হিমশিম খাচ্ছে, সাধারণ মানুষ। আমাদের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার তার মানে ব্যক্তির ব্যয় বহন করতে হয় প্রায় 70%-এর মতো। তো সেখানে ওষুধেই তার 60% বেশি টাকা ওষুধেই যায়। তো এই টাকায় বহন করতে পারে না এখন যে সাধারণ মানুষ। তো আমাদের ওষুধের দাম যখন প্যাটেন্ট নিতে হবে আমাদের বা এলডিসি থেকে আমরা বের হয়ে গেলে তখন অনেকগুলো সুবিধা আমরা আর পাবো না এখন যেসব পাচ্ছি। তখন কিন্তু দেখা যাচ্ছে ক্যান্সারের ওষুধের দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে বা অন্যান্য ওষুধের দাম অন্তত 20% বাড়বে। তো এটা আমাদের জন্য একটা সমস্যা হবে, সাধারণ মানুষের জন্য অনেক বেশি সমস্যা হবে, আমাদের ইন্ডাস্ট্রিও হয়তো অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে। সে কারণেই আমরা চাচ্ছি যে ওষুধের কাঁচামালটা যদি আমরা দেশে উৎপাদন করতে পারি, এখন যেটা আমদানি করতে হচ্ছে, এবং আমাদের যদি এই সক্ষমতাটা তৈরি হয় এটা হয়তো লং রানে দেশের জন্য ভালো হবে। যে একটা হলো আমাদের জনবল তৈরি হবে, আমাদের বাইরের উপর নির্ভরশীলতাও কমবে এবং ওষুধের দামটাও কমতে পারে। তাহলে আমি একটু অ্যাড করি, আমরা যে প্যাটেন্ট সুবিধা বলছি, প্যাটেন্ট সুবিধাটা হলো আসলে আমরা যেসব ওষুধ এখন উৎপাদন করি আমাদের কোম্পানিগুলো, এসব ওষুধগুলো প্রথমে যারা আবিষ্কার করেছেন তারা আসলে রিসার্চের পিছনে অনেক টাকা ব্যয় করেছেন। তো আমরা তাদের র মেটেরিয়ালটা আসলে তাদের কোনো ধরনের ফি দেওয়া ছাড়া, রয়্যালটি ফি দেওয়া ছাড়া তাদের র মেটেরিয়ালটা আমরা নিয়ে এসে এখানে ওষুধ উৎপাদন করি। যেমন করোনার সময় আমরা দেখেছিলাম, করোনার সময় অক্সফোর্ডের টিকা যখন বের হয়েছিল তখন তারা আমাদের মতো দেশগুলোকে ফ্রি টিকা দিয়েছে, কিন্তু আমাদেরকে উৎপাদন করার তারা কোনো রয়্যালিটি দেয়নি। ফলে আমরা উৎপাদন করিনি। আমরা যদি উৎপাদন করতাম তাহলে আমাদের এই করোনার টিকার খরচ হয়তো 3 গুণ 4 গুণও হয়ে যেত। কারণ তাদের যারা ওষুধটা আবিষ্কার করেছে তাদেরকে আমাদের বিরাট একটা ফি দেওয়া লাগতো। তো বাংলাদেশ আসলে গরিব দেশ অ্যাকচুয়ালি, আর গরিব দেশ হওয়ার কারণে বাংলাদেশের মতো দেশগুলোকে যারা ওষুধ আবিষ্কার করে, যারা এপিআই উদ্ভাবন করে, তাদেরকে কোনো টাকা দিতে হয় না, যেটা আসলে এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী সময় আমাদের দিতে হবে। তো আমরা আসলে এতক্ষণ এই বিষয়টা ধরেই আলোচনা করছিলাম যে আসলে আমাদের এই দিকটাই অনেক বেশি নজর দিয়ে দ্রুত সময়ের মধ্যে আমাদের নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল হাতিল প্রেজেন্স আমাদের আজকের ইনসাইট। আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকুন। ধন্যবাদ।